রাজনীতিতে দাবার চাল ভুল হলে শুধু কি হার হয়? না, কখনো কখনো সেটি হয়ে দাঁড়ায় রাজনৈতিক পতনের কারণ। কল্পনা করুন, আপনার পরম শত্রু যে গত ২০ বছর ধরে আপনাকে সামাজিকভাবে কোণঠাসা করেছে, আপনাকে রাজাকার প্রমাণের মিশন হয়ে দাঁড়িয়েছে, হঠাৎ একদিন তাদেরই জন্মদিনের দাওয়াতে গিয়ে আপনি গদগদ করে প্রশংসা শুরু করলেন। হাস্যকর শোনালেও বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্ব সম্প্রতি ঠিক এই কাজটিই করছেন। ডেইলি স্টারের জমকালো অনুষ্ঠানে গিয়ে জামায়াতে নেতাদের এই বিগলিত এবং আত্মহারা ভাব দেখে আজ সারা দেশের রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন: জামাত কি তবে মেরুদণ্ড হারিয়ে ফেলেছে? না, কখনোই না। নাকি অজান্তেই নিজেদের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জামাতের সেই চাঞ্চল্যকর ভুলগুলো, যা দলটিকে আজ এক চরম বিপদে ফেলে দিয়েছে। ডেইলি স্টার নিঃসন্দেহে দেশের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা, কিন্তু জামাতের জন্য এই পত্রিকাটি কি ছিল? গত ২ দশক ধরে যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জামাতের নেতাদের বিরুদ্ধে রাজাকার ন্যারেটিভ তৈরি করেছে, যারা প্রতিটি মোড়ে জামাত শিবিরকে কোণঠাসা করার বুদ্ধিভিত্তিক রসদ জুগিয়েছে, সেই ডেইলি স্টারের মঞ্চে গিয়ে জামাতের নেতারা যেভাবে নির্লজ্জভাবে তোষামত করলেন, তা যেন রীতিমতো নজিরবিহীন। কেন এমন হলো? এর পেছনে রয়েছে জামাতের এক গভীর সাংস্কৃতিক সংকট। প্রবাদ আছে, কুয়োর ব্যাঙ যখন হঠাৎ সমুদ্রে গিয়ে পড়ে, সে তখন দিশেহারা হয়ে যায়। জামাতের অবস্থা ঠিক তেমন। যে দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যারা এখন সংসদে বড় শক্তি, তাদের নিজেদের আজ কোনো শক্তিশালী ইংরেজি মিডিয়া নেই। তাদের যে দু একটা বাংলা আউটলেট আছে, সেগুলো নির্দিষ্ট গণ্ডির বাহিরে খুব প্রভাবশালী কিছুই নয়। এই মিডিয়া শূন্যতার বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের কারণেই তো তারা আজ বামপন্থী ও ভারত গ্যাসা একটা পত্রিকার সামান্য একটু স্পেস পাওয়ার জন্য রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যের ড্রয়িং রুমে জায়গা খোঁজা কি আদর্শিক দেউলিয়া হওয়া নয়? জামাতের দ্বিতীয় আরেকটা ভুল হলো অন্ধভাবে বিএনপিকে তোষণ করা। জামাত নেতারা এখন এক অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মনে এক অজানা জুজু কাজ করে। তারা ভাবছেন, যদি তারা বিএনপির ভুল কাজের প্রতিবাদ করেন, তবে বিএনপি দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে যদি আওয়ামী লীগ ফিরে আসে, এই অমূলক ভয় থেকেই তারা বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি আর অরাজকতাকে আড়াল করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদের এক নগ্ন চিত্র তুলে ধরা যাক। দেশে যখন বিদ্যুৎ সংকট, তখন ব্যাংকগুলো লুটে পাটে খালি হয়ে গেছে, তখন বিরোধী দল হিসেবে জামাতের উচিত ছিল সরকারের এই ব্যর্থতা জাতির সামনেই তুলে ধরা। কিন্তু তারা করলেনটা কি? জামাতের আমির সংসদে দাঁড়িয়ে আগ বাড়িয়ে বললেন তারা বিএনপির সাথে একযোগে কাজ করবেন, অর্থাৎ সরকারের পর সরকারের সব পাপের ভাগ জামাত নিজের কাঁধে তুলে নেবেন। বিএনপি যেখানে নিজেদের জনপ্রিয়তা হারিয়ে খাবি খাচ্ছে, সেখানে জামাত কেন গায়ে পড়ে উদ্ধার করতে যাচ্ছে? এটি কি রাজনৈতিক দূরদর্শিতা, নাকি চরম বোকামি? রাজনীতিতে যখন নেতৃত্ব আপোষের পথে হাঁটে, তখন তার মাশুল দিতে হয় তৃণমূলের কর্মীদের। আজ সারা দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি। খোদ জামাতের সংসদ সদস্যের উপর প্রকাশ্যে হামলা হয়েছে, আর সেটি করেছে বিএনপি সরকার। আশ্চর্যের বিষয় হলো, কেন্দ্রীয় নেতারা সেখানে রহস্যজনকভাবে নীরব হয়ে আছেন। সবচেয়ে বড় বেইমানির চিত্র দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। যখন ছাত্র দল প্রকাশ্যে শিবিরের ছাত্রদের উপর সশস্ত্র হামলা চালালো, তখন জামাতের আমির অত্যন্ত ঠান্ডা মাথায় বিবৃতি দিলেন, এটা কি নিছক দুই পক্ষের তুচ্ছ সংঘর্ষ? যে কর্মীরা রাজপথে রক্ত দিল, যাদের জীবন আজ বিপন্ন, শীর্ষ নেতৃত্ব সস্তা রাজনৈতিক স্বার্থে তাদের সেই ত্যাগকে তুচ্ছ বলে উড়িয়ে দিল। প্রশ্ন জাগে, এরপর কি আর কোনো সাধারণ কর্মী এই দলের জন্য রক্ত দিতে রাজপথে নামবে? জামাতের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হল এনসিপি নামক রাজনৈতিক শক্তিকে বড় করা। জামাত যে এনসিপিকে বিগত দিনগুলোতে দুধ কলা দিয়ে পুষছে, কালসাপ পুষছে, নিজেদের সংরক্ষিত আসন ছেড়ে দিয়ে বড় নেতা বানিয়েছে, সেই এনসিপি আজ সংসদে গিয়ে জামাতকে পাকিস্তানের সহযোগী ফোর্স বানানোর বিলে সায় দিচ্ছে। নির্বাচনের আগে তারা জামাত প্রেমী ছিল, ক্ষমতা পাওয়ার পর তারা আসল রূপ দেখিয়েছে। এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন প্রতিদিন জামাত ও শিবিরের বিরুদ্ধে বিষেধাগার করছে, অথচ জামাত এখনও তাদের সঙ্গে জোটের স্বপ্নও দেখছে।
সার্জিস আলম ছাড়া এনসিপির ভেতরে এমন একজন নেতাও নেই যিনি জামাতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন না। এরা মূলত বিএনপির সঙ্গে গোপন আতাত করে জামাতকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার এজেন্ডা মাঠে নেমেছে। রাজনীতিতে আবেগ বা তোষামত এগুলো দিয়ে টিকে থাকা যায় না। জামাতের এই ভুল নীতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি খোদ ইসলামপন্থী জনতাও আজ বিরক্ত। এর প্রমাণ কি? ইসলামী ছাত্র শিবিরের সাবেক মেধাবী নেতাদের একটি বড় অংশ এখন আর মূল দল জামাতে যুক্ত হচ্ছেনই না, তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে। জামাতের বর্তমান রাজনৈতিক আচরণের সবচেয়ে রহস্যময় দিক হল তাদের আদর্শিক হাইব্রিডাইজেশন। সহজ কথায়, দলটি এখন না পারছে পুরোপুরি কট্টর ইসলামীপন্থী থাকতে, না পারছে আধুনিক গণতান্ত্রিক ধারায় নিজেকে খাপ খাইয়ে নেওয়াতে। ডেইলি স্টারের মতো উদারপন্থী বা সেকুলার প্ল্যাটফর্মে গিয়ে তাদের যে অতি বিগলিত রূপ দেখা যায়, সেটি মূলত একটি গভীর পরিচয় সংকটের বহিঃপ্রকাশ। জামাতের নেতৃত্ব এখন বিশ্ব দরবারে বা দেশের সুশীল সমাজের কাছে নিজেদের মডারেট বা নমনীয় হিসেবে প্রমাণ করতে এতটাই মরিয়া যে তারা তাদের নিজস্ব মৌলিক ভিত্তিগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। এই কৌশলী পরিবর্তনের ফলে দলটি এখন অদ্ভুত এক অবস্থায় দাঁড়িয়ে আছে। একদিকে তাদের দীর্ঘদিনের অনুগত ভোটার বা সমর্থকরা ভাবছেন নেতৃত্ব কি তবে মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, অন্যদিকে যে সুশীল সমাজ বা মিডিয়াকে তারা খুশি করতে চাইছে তারা জামাতকে এখনও সন্দেহের চোখেই দেখছে। এই দুই নৌকায় পা দেওয়ার নীতি জামাতকে কোনো রাজনৈতিক ফায়দা দিচ্ছেই না, বরং দীর্ঘদিনের গড়ে তোলা ক্যাডার ভিত্তিক শৃঙ্খলা এবং আদর্শিক দৃঢ়তা আলগা করে দিয়েছে। যখন একটি দল তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে অন্যের ভাষায় কথা বলতে শুরু করে, তখন তার পতন যেন অনিবার্য হয়ে পড়ে। জামাতের এই হাইব্রিড রাজনীতি তাদের বড় কোনো মিত্র দিচ্ছে না, বরং ঘরোয়া সমর্থকদের মনে এক ধরনের নীরব বিদ্রোহের বীজ বপন করছে। জামাতের আরেকটা বড় ভুল হলো আঞ্চলিক ভূ রাজনীতি বা জিও পলিটিক্স বুঝতে চরম ব্যর্থতা। দক্ষিণ এশিয়ার বর্তমান প্রেক্ষাপটে ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ত্রিমুখী সমীকরণ, সেখানে জামাত নিজেদের কোনো টেকসই অবস্থানে দাঁড় করাতে পারেনি। তারা ভারত ঘেঁষা মিডিয়ার কাছে ধারণা দিচ্ছে, অথচ পর্দার আড়ালে তারা এমন কিছু শক্তির উপর নির্ভর করছে যারা বর্তমানে আঞ্চলিক রাজনীতিতে কোণঠাসা। জামাতের নেতারা মনে করেছিলেন পশ্চিমা বিশ্বের বা ভারতের সুনজরে আসতে পারলে হয়তো রাজনৈতিক বৈধতা বাড়বে, কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবহৃত হওয়ার চাইতে বেশি মর্যাদা জামাতকে আর কেউ কোনোদিন দেয়নি, দেবেও না। বিশেষ করে ইরানের সাথে বর্তমান সরকারের সম্পর্কের বিষয়ে জামাতের যে রহস্যজনক নীরবতা এবং একই সাথে ভারতের প্রতি তাদের নমনীয় মনোভাবের চেষ্টা, এটি তাদের এক ধরনের কূটনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে। তারা না পারছে বর্তমান ভূরাজনৈতিক মেরুকরণে একটি শক্তিশালী অবস্থান নিতে, না পারছে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাহসের সঙ্গে কথা বলতে। তারা কেবল বিএনপির ছায়াতলে থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশায় বসে আছে। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। যে দল নিজের শক্তিতে বিদেশের সঙ্গে দর কষাকষি করতে পারে না, তাকে শেষ পর্যন্ত বড় শক্তিগুলো আস্থা করে নিক্ষেপ করে। জামাতের এই মৌন কূটনীতি আসলে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা নয়, বরং এটি তাদের বর্তমান নেতৃত্বের এক ধরনের দিগ্ভ্রান্তি, যা দলটিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি গুরুত্বহীন করে তুলেছে। দলীয় মিডিয়া না থাকা, তৃণমূলের উপর নির্যাতনের বিচার না হওয়া এবং জাতীয় আদর্শের মিডিয়ার কাছে মাথা নত করা, এই ভুলগুলো অব্যাহত থাকলে জামাতের ভবিষ্যৎ খুবই অন্ধকার। মির্জা ফখরুল তো প্রকাশ্যেই বলেছেন জামাতকে নির্মূল করা হবে, কিন্তু বাস্তবতা হলো জামাতকে নির্মূল করার জন্য বাহিরের শত্রুর হয়তো প্রয়োজনটা আর পড়বে না। নিজেদের এই মেরুদণ্ডহীন সিদ্ধান্ত আর আত্মঘাতী রাজনীতির কারণে জামাত একদিন নির্মূল হয়ে যাবে। সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। জামাতের শীর্ষ নেতৃত্বের এই ঘোর কি কাটবে, নাকি তারা ইতিহাসের পাতায় কেবল একটি ব্যর্থ রাজনৈতিক শক্তি হিসেবেই দাঁড়িয়ে যাবে? দর্শক, আপনি কি মনে করেন জামাতের এই বিএনপির তোষণ কি তাদের টিকে থাকার কৌশল, নাকি ধ্বংসের কোনো পথ? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে এটা কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত, জামাতের বর্তমান রাজনীতিতে আদর্শের চেয়ে তোষামতটা একটু বেশিই যেন প্রাধান্য পায়। নিজেদের মিডিয়া না থাকা এবং অন্য দলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের মেরুদণ্ডকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। কর্মী বাহিনীর স্বার্থ উপেক্ষা করে ভুল পথে হাঁটলে এবং
নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেললে দলটি অদূর ভবিষ্যতে চরম অস্তিত্ব সংকটে পড়বে। অবহেলা আর ভুল কৌশলই হয়তো তাদের পতনের মূল কারণ হতে পারে।